সবাইকে স্বাগতম আজকের আমাদের ক্লাসে। আশা করি সকলেই ভালো আছো। তো আমি আজকে নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায় প্রাত্যহিক জীবনের সেট, এই অধ্যায়টি আজকে জিরো লেভেল থেকে এই অধ্যায়ের যতটুকু দরকার ততটুকুই আমি আজকে শেষ করার চেষ্টা করব, এবং এরপরেও যদি কিছু বাকি থাকে তাহলে পরের ভিডিওতে সেটা আলোচনা করব। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। প্রথমে আমরা জানব সেট কি। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। যেমন ধরো যে একটা কলম বক্সের মধ্যে কয়েকটি কলম আছে, তো সেটা হলো ওই বক্সের মধ্যে কলমের সেট। কিংবা টেবিলের ওপর অনেকগুলো বই রাখা থাকে, তো সেগুলোকে আমরা বলতে পারি বইয়ের সেট। কিংবা ঘরে যে জিনিসপত্রগুলো থাকে সেগুলোকে আমরা বলতে পারি যে এখানে সেট আছে। তো এটাই হচ্ছে যে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। ঠিক আছে, এখন আমরা দেখব চিহ্ন ও প্রকাশ। সেটকে সবসময় ইংরাজি বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন এ দ্বারা প্রকাশ করা যেতে পারে, বি দ্বারা প্রকাশ করা যেতে পারে, সি দ্বারা। ঠিক আছে, এবং এর যে উপাদানগুলো আছে সেগুলোকে দ্বিতীয় বন্ধনীর ভেতরে কমা দিয়ে লিখতে হয়। তো ধরি এ সেটের মধ্যে 3টে উপাদান আছে, তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা এই উপাদানগুলোকে লিখব। ধরো যে এখানে আছে বই, কলম এবং পেন্সিল। ঠিক আছে, তো এই 3টে উপাদানকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখছি এবং কমা দিছি। কিংবা ধরো বি সেট, এর মধ্যে ধরো অনেকগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5, এইভাবে লেখা যায়। এগুলো আছে সেট, সেটের চিহ্ন এবং প্রকাশ। এবং সেটের ভেতরে যেগুলো আছে 1 2 3 4 5, এগুলোকে বলা হয় উপাদান। এগুলোকে সেটের উপাদান বলা হয়। তার মানে সেটের ভিতরের প্রত্যেকটি বস্তুই হচ্ছে সেটের উপাদান। বই, কলম, পেন্সিল এগুলো সেটের ভিতরে আছে, এই প্রত্যেকটা বস্তুই হচ্ছে সেটের উপাদান। এরপর আমরা দুইটা প্রতীক দেখে নেই। একটা হচ্ছে এরকম, আরেকটা এরকম দেওয়া থাকে। তো এটার মানে হচ্ছে যে বিলংস টু বা এর উপাদান। যেমন এখানে লিখতে পারি বি বিলংস টু 2, কারণ বি সেটের উপাদান হলো 2। কিন্তু বি সেটে কি 6 আছে? না, নেই। তার মানে এখানে লিখতে পারি বি ডাজ নট বিলং টু 6। ঠিক আছে, তার মানে এই চিহ্ন বা এই প্রতীকটা হচ্ছে যে এর উপাদান। যেমন বি বিলং টু 2, বি এর উপাদান হলো 2। এটা হচ্ছে ডাজ নট বিলং টু, মানে এর উপাদান নয়। বি ডাজ নট বিলং টু 6, তার মানে বি এর উপাদানের মধ্যে 6 নেই। তোমরা দেখতে পেলাম যে অনেক ধরনের সেট আছে।
পুরো পৃথিবীতে বা এই বাস্তব জগতে অনেক ধরনের সেট আছে, সেগুলোকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি। অর্থাৎ এই সেট প্রকাশের দুটা পদ্ধতি আছে। সেট প্রকাশের পদ্ধতি কয়টা? পদ্ধতি দুইটা। ঠিক আছে, 1 নম্বর তালিকা পদ্ধতি। 2 নম্বর হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। তো সেট প্রকাশের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিতে সেটের উপাদানগুলো সরাসরি লেখা হয়, যেমন এ দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সরাসরি এই যে বিয়ের উপাদানগুলোর মতো লেখা হয়, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। কিন্তু সেট গঠন পদ্ধতিতে সরাসরি থাকে না, সেখানে কি দেওয়া থাকে? একটা শর্ত দেওয়া থাকে অথবা একটা ধর্ম দেওয়া থাকে। তো চলো এখন এই দুটা বিষয় নিয়ে আলোচনা করি। তো 1 নম্বর ছিল তালিকা পদ্ধতি। এই পদ্ধতিতে যে উপাদানগুলো আছে সেগুলো সরাসরি কমা দিয়ে লিখতে হয়। উপাদানগুলো সরাসরি কমা দিয়ে লিখতে হয়। উদাহরণ যেমন এ সেট, ধরো এখানে দেওয়া আছে 3, 5, 7, 9। ঠিক আছে, এটা হচ্ছে তালিকা পদ্ধতি। আরেকটা কি ছিল? একটা ছিল সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। তো এখানে সরাসরি এইভাবে দেওয়া থাকবে না, এখানে একটা শর্ত দেওয়া থাকবে বা ধর্ম থাকবে। যেমন এ সেট, এখানে দেওয়া থাকবে যে এগুলো কি? এগুলো প্রত্যেকটা বিজোড় সংখ্যা। আবার এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো এখানে দেওয়া থাকতে পারে যে এক্স বিলংস টু এন, তার মানে এক্সের মান হতে হবে এন, স্বাভাবিক সংখ্যা। এবং এখানে দেওয়া আছে এক্স বিজোড় সংখ্যা এবং 1-এর থেকে বড়, আবার 10-এর থেকে ছোট। তাহলে এভাবে একটা শর্ত দেওয়া থাকবে, এটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। ঠিক আছে, তাইলে তালিকা পদ্ধতিতে দেওয়া থাকবে এভাবে সরাসরি দেওয়া থাকবে, এবং সেট গঠন পদ্ধতি সরাসরি থাকবে না, তবে কোনো একটা শর্ত বা কোনো একটা ধর্ম দিবে। এরপর বলবে যে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। যেমন একটা প্রশ্ন যদি সলভ করি, ধরো এখানে প্রশ্ন, ধরো বি ইকুয়াল টু এক্স বিলংস টু এন, এক্সের মান 36 এর গুণনীয়ক। সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এটার অ্যান্সার কী হবে? বি সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে। এখানে দেখো এন মানে স্বাভাবিক সংখ্যা এবং 36 এর গুণনীয়ক,
তার মানে 36-এর গুণনীয়ক হচ্ছে বি এর সেট। ঠিক আছে, তাহলে 36-এর গুণনীয়ক কী হবে? আমরা জানি 1 গুণিত 36, আবার 18 দুগুণা 36, 4 লং 36, 3 দ্বারাও যায়, 3 দ্বারা হবে 3 গুণিত 12, 3 দুগুণা 6, 3 একে 3, তারপরে হবে 4 লং 36, 6 6 36, তাই না? তাহলে 36-এর গুণক কী কী? 36-এর গুণনীয়ক হলো 1 2 3 4 6 9 12 18 36। অতএব তালিকা পদ্ধতিতে সেট কী হবে? তালিকা পদ্ধতিতে সেটটি হবে বি সমান সমান সেকেন্ড ব্র্যাকেট, এরপর 1 2 3 4 6 9 12 18 36 সেকেন্ড ব্র্যাকেট, শেষ। ঠিক আছে, তো এরকম প্রশ্ন থাকে। তো এখান পর্যন্ত নিশ্চয়ই সকলেই বুঝে গেছো। এরপর আমরা সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো চলো সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। সেটের প্রকারভেদ। তো কয়েক ধরনের সেট আছে। একটা হলো সসীম সেট। তো সসীম সেট কি? যার উপাদান গুণে শেষ করা যায়। যেমন এ সেটের মধ্যে ধরো 1 2 3 তিনটে উপাদানই আছে, তো এটাকে গুণে শেষ করা যাবে 1 2 3, সহজ হিসাব। 2 নম্বর অসীম সেট। তো অসীম সেট হলো যার উপাদান গুণে শেষ করা যায় না। এর আগে ছিল সসীম সেট, এর উপাদানকে গুণে শেষ করা যেত। তো অসীম সেট হচ্ছে কি? যার উপাদানকে গুণে শেষ করা যায় না। যেমন এখানে দিতে পারে যে এ সমান সমান সকল স্বাভাবিক সংখ্যা। এটা কি গুণে শেষ করা যাবে? যাবে না। অনেক ধরনের সেট থাকতে পারে এরকম, অথবা এইভাবে দিতে পারে যে n ইকুয়াল টু 1 2 3 4 ডট ডট ডট, এভাবে থাকতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রথমটা হচ্ছে সসীম সেট, এরপর হচ্ছে অসীম সেট। 3 নম্বরে দেখব ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদানই নেই। সসীম সেটের মধ্যে উপাদান ছিল যেটাকে গুণে শেষ করা যায়, অসীম সেটের মধ্যে উপাদান ছিল যেটাকে গুণেই শেষ করা যায় না, আর ফাঁকা সেটের মধ্যে কোনো উপাদানই থাকে না। ঠিক আছে, তো যে সেটের কোনো উপাদান থাকে না সেটাই হচ্ছে ফাঁকা সেট। তো এটাকেও দ্বিতীয় বন্ধনী দ্বারাই প্রকাশ করা হবে, তবে এর ভিতর কোনো কিছু থাকবে না, উপাদান থাকবে না। বা এটাকে এভাবে প্রকাশ করা যায় এ চিহ্ন দ্বারা। ঠিক আছে, এটাকে বলা হয় ওরি। এটাকে কি বলে? ওরি। এটাকে ওরি বলে। চার নম্বর একটা সেট, সেটা হচ্ছে উপসেট। উপসেট বা এটাকে সাবসেট বলা হয়। উপসেট অথবা সাবসেট। কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাকে ওই সেটের উপসেট বা সাবসেট বলা হয়। কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়
তাকে ওই সেটের উপসেট বা সাবসেট বলা হয়। অর্থাৎ এখানে এ সেট কী ছিল, 1 2 3। ধরো এ সেট ইকুয়াল টু 1 2 3। এই সেট থেকে যতগুলো সেট গঠন করা যাবে, ঠিক আছে, তাহলে এ সেটের উপসেটগুলো কী কী হবে? এ সেটের উপসেটগুলো প্রথমে এটা পুরোটাই লিখি, 1 2 3, এটা গঠন করা যাবে। এরপর এখানে দুটো করে সংখ্যা নাও, 1 2, এদিকে লিখি 2 3, এরপর 1 3, ঠিক আছে। তাহলে 1 2 3, এরপর 1 2, এরপর 2 3 নিছি, এরপর 1 3, এরপর একটা করে নাও, 1 2 3, শেষ। এরপর শেষে একটা থাকবে ওরি। তাহলে এগুলো হচ্ছে এ সেটের উপসেট, ঠিক আছে। প্রথমে 1 2 3 নিছি, এরপর এখানে 1 2, তারপর 1 3 2 3, তারপরে আবার একটা একটা করে নেওয়া যায়, যেমন 1 2 3। অর্থাৎ কোনো একটা কলম বক্সে যদি 3টা কলম থাকে, সেখানে আমরা কলম বক্সটাকে 3টা কলম দিয়ে সাজাতে পারবো, আবার 2টা কলম দিয়ে সাজাতে পারবো, এই 2টা কলম নিয়ে সাজাতে পারবো, এই 2টা কলম নিয়ে সাজাতে পারবো, কিংবা এই 2টা নিয়ে, কিংবা একটা একটা করে নিয়ে কলম বক্সটা সাজাতে পারবো, কিংবা ফাঁকা সেট অর্থাৎ কোনো কলমই থাকবে না সেটা তো সাজাতে পারবো। সেগুলো হচ্ছে উপসেট, ঠিক আছে। তো এটাই হচ্ছে উপসেট। তো এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, আর এগুলো খুব ইম্পর্টেন্ট। আরও কিছু সেট আছে, সেগুলো নিয়ে এখন আলোচনা করব, যেমন ইউনিয়ন বা সংযোগ সেট, আরেকটা আছে ছেদ সেট। তো এই অধ্যায়ের আরও এই 5টা জানা দরকার। একটা হচ্ছে সংযোগ সেট, ছেদ সেট, সার্বিক সেট, পূরক সেট, নিঃছেদ সেট, ঠিক আছে। প্রথমটা আছে সংযোগ সেট। ইউনিয়ন, এটাকে বলা হয় ইউনিয়ন। এটা দেখতে কিসের মতো? কাপের মতো, কাপের মতো। তো একটা কাপের ভিতর কি করা যায়? জলও রাখা যায়, কিংবা যে কোনো গুঁড়া, লবণ, অনেক কিছুই রাখা যায়, ঠিক আছে। তো মনে রাখতে হবে এই সংযোগ সেটের কাজ হচ্ছে যে সবগুলো উপাদানকে একসাথে করা, লসাগুর মতো। এই সংযোগ সেটের কাজ হচ্ছে যতগুলো উপাদান আছে সবগুলোই সেখানে রাখা যাবে, তাই এর কাজ সবগুলো উপাদানকে একসাথে করা, অর্থাৎ লসাগুর মতো। যেমন কমন আনকমন সবগুলোকেই নেওয়া হবে এখানে। তো প্রথমে সংযোগ সেট। ধরো এর মান দেওয়া আছে 1 2 3, বি এর সেট দেওয়া আছে 3 4 5। তো সংযোগ সেট এ কাপ বি কী হবে? এ কাপ বি এর মান হবে, এখানে যতগুলো আছে এখানে যতগুলো আছে সবগুলোই থাকতে হবে এখানে, 1 2 3 4 5, এই সবগুলো উপাদানকে এখানে নেওয়া হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে সংযোগ সেট। তো এরপর ছেদ সেট। এটা কিসের মতো? এটা ক্যাপের মতো, ক্যাপ বা টুপি। তো টুপি কারা দেয়? যাদের মাথায় চুল থাকে না,
ঠিক আছে, সবাইকে টুপি দেওয়ার কোনো দরকার নেই। তো এই সেটের কাজও সেরকম। এরা দেখতে টুপির মতো। এটা শুধু যারা মিল বা কমন সেই সেটগুলোকে নেয়, সেই উপাদানগুলোকে নেয়। সেটের ভিতর সেই উপাদানগুলোই থাকবে যারা মিল আছে। তো এখানে যদি বলতো এ ক্যাপ বি, তাহলে কি হবে? কাদের মিল আছে এখানে? এ আর বির সেটের মধ্যে শুধু 3, এখানে শুধু 3 মিল আছে। তো 1 2 4 5-এর কোনো দরকার নেই, কারণ এদের চুল আছে। 3-এর কোনো চুল নাই, তাই এখানে 3 বসলো। তো নিশ্চয়ই এই দুটো সেট বোঝা গেছে। একটা হচ্ছে সংযোগ সেট, যেটা সবগুলো উপাদানকেই একসাথে করে, লসাগুয়ের মতো। পরেরটা হচ্ছে সেট, যেটা কি করে? শুধু মিলগুলো নেয় বা কমনগুলো, অর্থাৎ গসাগুর মতো। ঠিক আছে, এরপর কি আছে? সার্বিক সেট। এই যে আমরা এতক্ষণ আলোচনা করলাম সংযোগ সেট, অর্থাৎ যাদের চুল আছে, এবং সেট যাদের চুল নাই। তো সার্বিক সেট হলো চুল দেখার টাইম নাই, অর্থাৎ আলোচনায় যত উপাদান আছে সবগুলোকেই এখানে নিতে হবে। সার্বিক সেটের মধ্যে সবগুলো উপাদানকেই নিতে হবে। তো সার্বিক সেট হচ্ছে কি? আলোচনার অন্তর্গত সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে সেই নির্দিষ্ট সেটকে সার্বিক সেট বলে। ঠিক আছে, একে কী দ্বারা প্রকাশ করা হয়? এখানে দেওয়া আছে বড় হাতের ইউ, তো এটাকে এই বড় হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়। 3 নম্বর সার্বিক সেট। তো কী হবে সার্বিক সেট? এই যে এ আর বি এর সার্বিক সেট কী হবে? ইউ ইকুয়াল টু সবগুলো উপাদান নিতে হবে, 1 2 3। তো অর্থাৎ সবগুলো সেটকে এখানে নিছি, 1 2 3 4 5 6, এখানে সবগুলো সেটেই থাকবে। চলো আমরা আরেকবার দেখি। তো কী বললাম? প্রথমে সংযোগ সেট, এর উপাদান দেওয়া আছে, বির উপাদান দেওয়া আছে। সংযোগ সেট মানে কি? সবগুলো সেটকেই একত্রে করে, অর্থাৎ মিল থাকলেও না থাকলেও এ ও বি এর সবগুলো উপাদানকে কী করেছে? এক জায়গায়, 1 2 3 4 5 এগুলো নাকি সবগুলা। আর সেট হচ্ছে যে শুধু মিলগুলো নিতে হবে, গসাগুয়ের মতো শুধু মিলগুলো। যেমন এখানে শুধু 3-এর মিল আছে। সার্বিক সেট হচ্ছে সবগুলো উপাদান। যদি এরকম থাকতো যে ধরো যে পি এর সেট হচ্ছে 3 4 5, কিউ এর সেট হচ্ছে 5 6, তো সার্বিক সেট কী হতো? এখানে 3 4 5 6 সবগুলাই। ঠিক আছে, সবগুলো উপাদানই হবে। তো সংযোগ সেট, সেট এবং সার্বিক সেট বোঝা গেল। এরপর বাকি আছে 2টা সেট, একটা হচ্ছে পূরক সেট এবং নিশ্চিত সেট। তো এখন ওই 2টা সেট নিয়ে আলোচনা করি। একটা ছিল পূরক সেট, একটা হচ্ছে নিশ্চিত সেট। তো পূরক সেট হচ্ছে এরকম, সার্বিক সেট থেকে কোনো যে সেটের পূরক সেট বের করবো সেই সেটটাকে বাদ দিতে হবে। ঠিক আছে, তো এটাকে কীভাবে প্রকাশ করা হয়? পূরক সেটকে এইভাবে প্রকাশ করা হয়, এই এর ওপর ড্যাশ দিয়ে, অথবা এর ওপর পাওয়ার এই যে সি, ছোটো করে সি দিতে হবে। এভাবে প্রকাশ করা হয় পূরক সেটকে। এবং পূরক সেট এ সি সমান সমান এই যে সার্বিক সেট বিয়োগ এ সেট। ঠিক আছে,
তো দেখব যে যার মাথার উপর সি থাকবে বা ড্যাশ থাকবে সেটাই হচ্ছে পূরক সেট, এবং যার মাথার উপরেই সি বা ড্যাশ থাকবে সেই সেটটাকে সার্বিক সেট থেকে বাদ দিতে হবে বা বিয়োগ দিতে হবে। তো ধরি যে সার্বিক সেট ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 4 5 এবং এ সেট এখানে দেওয়া আছে 2 4। তো এটার পূরক সেট কী হবে? তাহলে এ ড্যাশ ইকুয়াল টু ইউ মাইনাস এ, তাহলে ইউ এর মান হচ্ছে 1 2 3 4 5 বিয়োগ এখানে এ সমান আছে 2 আর 4, তাহলে কী করতে হবে? বাদ দিতে হবে। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 থেকে 2 আর 4 বাদ দিলে কত থাকে? 1 3 5, 1 3 5, তাহলে পূরক সেট কত হবে? 1 3 5। এটা গেলো পূরক সেট। এরপর চলো নিশ্চিত সেট কি দেখি। এদিকে 2 নম্বর ছিল নিশ্চিত সেট, এইটাই। নিশ্চিত সেট কি? যদি দুটি সেট থাকে এরকম, সেই দুটো সেটের মধ্যে কোনো ধরনের সাধারণ বা কমন সেট না থাকে তবে তাদের নিশ্চিত সেট বলা হয়। দুটো সেট যদি এরকম থাকে যে তাদের মধ্যে কোনো ধরনের সাধারণ বা কমন সেট নাই, ঠিক আছে, অর্থাৎ কী ছিল তখন? এ কাপ বি, তখন ছিল যে এই দুটোর মধ্যে যেগুলো মিল সেগুলো নিতে হবে। তো যদি কোনো ধরনের মিল না থাকে, এ এবং বি সেটের মধ্যে কোনো ধরনের মিল নেই, ধরো যে ফাঁকা সেট বা এটাকে ওড়ি দ্বারা প্রকাশ করা হয়। তো যদি এই শর্তটা হয়, এটা একটা শর্ত, যদি এরকম হয় যে এ ক্যাপ বি ইকুয়াল টু ফাঁকা সেট বা ওড়ি, তাহলে সেটা হচ্ছে নিশ্চিত সেট, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে নিশ্চিত সেট। হ্যাঁ, উদাহরণ দেখি যে এ ইকুয়াল টু 2 4 6, বি ইকুয়াল টু দেওয়া আছে 1 3 5। তো এখানে এ ক্যাপ বি করলে কী হবে? কোনো মিল নেই, মিল আছে না, তাহলে এখানে হবে ফাঁকা সেট। তাহলে এখানে বলা যায় যে এ এবং বি পরস্পর হচ্ছে নিশ্চিত সেট, অতএব এ ও বি পরস্পর নিশ্চিত সেট, ঠিক আছে? তো এই অধ্যায়ের সৃজনশীল এবং এমসিকিউ করার জন্য যা যা জানা দরকার ছিল তার 70% আমরা শেষ করে দিয়েছি। তো আরেকটা জিনিস জানা দরকার, এমসিকিউর ক্ষেত্রে সেটা দরকার হয়, তো সেটা হলো উপাদান সংখ্যা নির্ণয়। উপাদান সংখ্যা তো এরকম যে কোনো একটা সেটের উপাদান ধরো দুইটি উপাদান, তাহলে তার উপসেট সংখ্যা কত হবে? তাহলে দুইটি উপাদান থাকলে উপসেট কত হবে? উপসেট হবে 2 এর উপর স্কোয়ার, অর্থাৎ 2 এর উপর 2 মানে কত? 4টি উপসেট হবে। অর্থাৎ কোনো সেটের উপাদান সংখ্যা nটি হলে উপসেট সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার n। তো এটা দেখি এখানে যে এই দিক থেকে দেখি যে কোনো সেটের উপাদান সংখ্যা nটি হলে কোনো সেটের উপাদান সংখ্যা nটি হলে উপসেট সংখ্যা হবে উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n। কত হবে? 2 টু দি পাওয়ার n। অর্থাৎ উপাদান সংখ্যা যদি হয় 4টি, তাহলে উপসেট কত হবে? উপসেট সংখ্যা
সমান সমান 2^4 মানে কত 16, 16ই তো হওয়ার কথা। ঠিক আছে, তাহলে কোনো সেটের উপাদান সংখ্যা যদি 4টি হয় তাহলে সেটের উপসেট সংখ্যা কতটি হবে? 16টি। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে উপসেট সংখ্যা না বলে যদি বলে প্রকৃত উপসেট, যদি বলে প্রকৃত উপসেট, তাহলে এখানে 2^n হবে, তার সাথে একটা বাদ দিতে হবে, এক বাদ। তার মানে যদি বলে কোনো সেটের উপাদান সংখ্যা 4টি, তার প্রকৃত উপসেট সংখ্যা কত, তাহলে হবে কতটি? তাহলে এখানে উপসেট সংখ্যা 16টি, প্রকৃত উপসেট কত হবে? প্রকৃত উপসেট 15টি, মানে একটা কম হবে। উপসেট সংখ্যা যত তার থেকে এক কম, সেটা হচ্ছে প্রকৃত উপসেট সংখ্যা হবে। ঠিক আছে, তো এটা এমসিকিউতে আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো এই অধ্যায়ের সব কিছুই শেষ করে দিয়েছি, এবং আরও কিছু সৃজনশীল এবং এমসিকিউ করলেই এই অধ্যায়ের ওপর 100% ক্লিয়ার হয়ে যাবে। তো এর জন্য পরবর্তীতে আরেকটা সৃজনশীল এবং এমসিকিউর জন্য ভিডিও আমি তৈরি করব। তো ততক্ষণ সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমার জন্য সকলেই প্রার্থনা ও দোয়া করিও। ধন্যবাদ সকলকে।